আজ নাহিদ ইসলাম নির্বাচনী জনসভায় তারেক রহমানকে খারাপ ভাষায় গালি দিয়ে গণধোলাই খায়। উত্তাল রাজপথ। নির্বাচনের আগে বিএনপিকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় গণধোলাই খেলেন নাহিদ ইসলাম। এদিকে আজ নাহিদ ইসলাম তারেক রহমানকে সভামঞ্চে গালি দিয়ে কঠিন তুপের মুখে পড়েছে। বিএনপি কর্মীরা জামাত এনসিপিকে গণধোলাই দিচ্ছে। এই মুহূর্তে সারা দেশেই ধ্বংসলীলা চলছে। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? আমরা আশঙ্কা করছি যে এই দলের পক্ষ থেকে এটি করা হচ্ছে, এটি সামনে আরো তারা বাড়াবে, কারণ জনগণের উপর তাদের ভরসা কম। 12 ফেব্রুয়ারি তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করব, প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। হঠাৎ করে নাটকীয়ভাবে বাংলাদেশের রাজনীতি ঘুরে যাচ্ছে, রাজনীতির গতি প্রকৃতি ঘুরে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। দর্শক, বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে মুহূর্তেই জামাত বিজয়ের দিকে যাচ্ছে। ডেভিল ইনুসের তথাকথিত নির্বাচনের বাকি 12 দিন, ঠিক এমন সময় শোনা যাচ্ছে না 12 তারিখে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। চাঁদাবাজ, মামলাবাজ এবং হাসনাত আব্দুল্লাহ দুইটা একসাথে থাকতে পারে না। গতকালকে থেকে জামাত আমির যেই বিপদে পড়েছেন, অথবা তো তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের প্রতিহত করবে এনসিপি। আগ্রাসন বিরোধী যাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের। নাহিদ ইসলাম নির্বাচনী জনসভায় আজ তারেক রহমানকে নিয়ে একটি উস্কানিমূলক বক্তব্য দিয়ে কঠিনভাবে বিপদের মুখে পড়েছে। বিএনপি কর্মীরা সাথে সাথে তার উপর অ্যাকশন নেওয়া শুরু করে। সারা দেশেই এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চলছে। দেশের বিভিন্ন জায়গায় জনসভা হচ্ছে। একদিকে তারেক রহমান, জামায়াতে আমির, এনসিপির নাহিদ, সার্জিস সবাই তারা অনেক বক্তব্য দিচ্ছে, এক দল আরেক দলের বিরোধী কথা বলে। কিন্তু নাহিদ ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে আজকে নতুন পরিস্থিতি তৈরি হয়। সারা দেশেই উত্তাল পরিস্থিতি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে নাহিদ ইসলামের অবস্থা অন্যদিকে। তারেক রহমানও যে সরাসরি কথা বলেছেন নাহিদ ইসলামকে নিয়ে, সেইটাও দেখতে পারবেন। আসুন, আমরা কথা বলছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস ও দলের চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি দাবি করেছেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি শীর্ষ নেতৃত্বকে দেশ ছাড়তে বাধ্য করা হবে, যেভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছি, 12 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করব। এই বক্তব্যের পিছনে তিনি সাম্প্রতিক নির্বাচনী সহিংসতা ও রাজনৈতিক আচরণের অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তিনি মির্জা আব্বাসের নির্দেশ এবং তারেক রহমানের সম্মতিতে ছাত্রদলের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। হামলায় ডিম নিক্ষেপ, ইট পাথর ছোড়া এবং শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। নাহিদ ইসলামের বক্তব্যে মির্জা আব্বাসের রাজনৈতিক অতীত নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে। তিনি বলেন, মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি। আমরা ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান তাকে একটি হুন্ডা এবং 30 টাকা দিয়ে রাজনীতিতে ডেকেছিলেন। সেখান থেকে তিনি বিএনপির সঙ্গে যুক্ত হয়ে ঢাকা শহরে একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন। এই সাম্রাজ্য কিভাবে গড়ে উঠেছে ঢাকার মানুষ জানে। তিনি আরও অভিযোগ করেন যে 2001 সালের পর বিএনপি জামাত জোটের দুঃশাসনের কথা বাংলাদেশের মানুষ ভোলেনি। জামাতের অতীত নিয়ে সমালোচনা করা হলেও বিএনপি নেতারা নিজেদের অতীতের জন্য কখনো জনগণের কাছে ক্ষমা চাননি বলে তিনি মন্তব্য করেন। এনসিপি নেতা দাবি করেন, গত 16 বছরে বিএনপির অনেক সিনিয়র নেতা, বিশেষ করে মির্জা আব্বাসের মতো ব্যক্তিরা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে রাজনীতি করেছেন। তাদের ব্যবসা বাণিজ্য সম্পত্তি আওয়ামী লীগের লোকজনের সঙ্গে জড়িত ছিল, ফলে তারা পুরোপুরি রাজপথে নামেননি। গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির সহ সাধারণ নেতাকর্মীরা জীবন দিয়ে লড়াই করেছেন, কিন্তু মির্জা আব্বাসের মতো নেতারা কোনো সবুজ সংকেত দেননি। তিনি বলেন, আমরা গণঅভ্যুত্থান করে শেখ হাসিনাকে হটিয়েছি, আর এখন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে পারবো না এমন ভয়ভীতি দেখিয়ে আমাদের আটকানো যাবে না। নাহিদ ইসলামের বক্তব্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত না করার কথা উল্লেখ করে বলা হয়েছে, রাজনীতিতে সমালোচনা করা যাবে, কিন্তু কাউকে অসমালোচনার ঊর্ধ্বে রাখা যাবে না। তিনি মির্জা আব্বাসকে বর্ষিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে শ্রদ্ধা জানালেও বলেন, আজ আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু অতীতের আচরণ পরিত্যাগ না করলে নির্বাচনে এর পরিণতি ভালো হবে না। তিনি জোর দিয়ে বলেন, জনগণ 12 ফেব্রুয়ারি নির্ধারণ করবে কে বেয়াদব, কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী, আর কে জনগণের পক্ষে কথা বলছে। এদিকে মির্জা আব্বাসের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে প্রতিপক্ষরা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য মিথ্যা অভিযোগ তুলছেন। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে,
আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে কেমন দ্বিচারিতা? যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে, তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না। যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয় তারা ঋণ পরিশোধ করবে? আর এরা আবারও ঋণ দিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই, আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি। ফলে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দিব না, বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে। বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের কাছে, আপনাদের কাছে। বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা, বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। তারা বস্তিতে আগুন লাগিয়েছে, বলা হয়েছে আপনাদেরকে ফ্ল্যাট দিব, আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন। আমরা আল্লাহ না করুক হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই। জান্নাতের মালিক আল্লাহ, অবশ্যই মহান সৃষ্টিকর্তা, আর ভোটের মালিক জনগণ, ভোটের মালিক নাগরিক। দেশের মানুষ বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করছে, কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আজকের এই আয়োজনের আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যাকে ঘিরে আজকের এই জনসমাবেশ, ডাক্তার শফিকুর রহমান। উনি বাংলাদেশ জামাত ইসলামের। সালাম আলাইকুম। যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী আছেন, আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। তবে আমি আমার অবস্থান সবসময় স্পষ্ট করি যে আমি কোনো দলকে, কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ভিডিও বানাই না। তবে যেহেতু দীর্ঘদিন নিউজ করি, অ্যানালাইসিস করি, ক্ষুদ্র মস্তিষ্ক থেকে বিশ্লেষণ করি, তো প্রত্যেকটা রাজনৈতিক ক্যারেক্টার সম্পর্কে ন্যূনতম একটা আইডিয়া আছে। গতকালকে থেকে জামাত আমির যেই বিপদে পড়েছেন, অথবা তার এক্স মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সাবেক টুইটার বা রানিং এক্স হ্যান্ডেল থেকে যে পোস্টটা এসেছে, আমিও দেখার পরে আশ্চর্য হয়ে গেছি। তো তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের একটা নিন্দনীয় বক্তব্য বাংলাদেশের মায়েদেরকে উদ্দেশ্য করে, নারীদেরকে উদ্দেশ্য করে দিবেন, নাকি আসলে তার আইডিটা হ্যাক হয়েছে। এটা একটা বাচ্চা ছেলেও বোঝে যে ডাক্তার শফিকের আইডিটা এটা হ্যাক হয়েছে। আর হ্যাক করে ওই আইডি থেকে এমন আপত্তিকর মন্তব্য দেওয়ার মাধ্যমে গভীর রাতে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া হয়েছে। যে কর্মজীবী নারীদেরকে, যারা বাংলাদেশের শ্রমজীবী নারীরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে ডটের সাথে তুলনা করে একটা এক্স হ্যান্ডেল থেকে পোস্ট দেওয়া হয়েছে। তো যারা বুঝের মানুষ, এটা নিয়ে পলিটিক্স যারা করার তারা তো করবেনি। বিএনপি বা অন্যান্য যে নারীবাদী সংগঠনগুলো আছে, তারা আজকে অনেকের কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু আমি মনে করি যারা সামান্য বুদ্ধিমান মানুষ, তারা বুঝতেই পারেন যে ডাক্তার শফিক সাহেবের মাথার তার তোর ছিঁড়া না গেলে এই মুহূর্তে আইসা তিনি নারীদেরকে নিয়ে এমন মন্তব্য করবেন, এটা কোনো পাগলও বিশ্বাস করবেন না। তো চলুন দেখি মূল ঘটনাটা কি, ভিডিওটা শেয়ার করবেন। বলা হচ্ছে যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। আর এই ঘটনা জানিয়েছে আপনার জামাত ইসলামী। এমনকি ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তারা একটা জিডিও করেছে। রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডিটা করা হয়েছে। দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামাত আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে দ্রুত পদক্ষেপে এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই ওনার আইডিকে নিয়ন্ত্রণে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ হ্যাকাররা ওনার আইডিটাকে কন্ট্রোলে নেওয়ার পর সেখানে অনাকাঙ্ক্ষিত পোস্ট তারা করেছে, যেখানে জামাত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটির জামাতের সহকারী সেক্রেটারি সহ এখানে অনেকেই। তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি, তবে যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে যুগটা আসছে, প্রযুক্তির যুগ, মুহূর্তের মধ্যেই আপনার অথরাইজড আইডি থেকে একটা ভিডিও প্রকাশ হয়ে গেল, একটা পোস্ট প্রকাশ হয়ে গেল, বাঙালি হিসাবে আমরা সাথে সাথে লাফাইয়া পড়ি। আসলে একটু তো বোঝা উচিত যে ধরেন আমার এই দীর্ঘদিন যাবত ফেসবুকে দেখছেন, এখন একদিন আমার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে একজনকে, বা আমি আমার এই গত 5 থেকে 6 বছরের ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক জীবনে
কোনো দলকে বা কোনো প্রধান ব্যক্তিকে অশ্রদ্ধা করে বা ছোট করে কটু করে কোনো কথা বলি না, রাষ্ট্রবিরোধী, ধর্ম বিরোধী বা এই ধরনের কোনো মন্তব্য কিন্তু আমি কখনো করি না। এখন হুট করে কোনো একদিন আমার আইডি থেকে এরকম একটা পোস্ট পেলেন, এই ঝাপায়া পড়লেন, নাইমের ফাঁসি চাই, বিচার চাই। তো সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন যে মানুষটাকে চিনেন, হুট করে এই মানুষটা কি সেফুদা হয়ে গেল, অথবা এই মানুষটার দ্বারা কি এই কাজটা সম্ভব? জামাত আমিরে আমরা রাজনৈতিকভাবে অপছন্দ করতে পারি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, কিন্তু হুট করে এমন একটা মন্তব্য যেখানে আমাদের মায়েদেরকে, বোনদেরকে, নারীদেরকে কেন্দ্র করে এমন একটা আপত্তিকর মন্তব্য করা হয়েছে। ডাক্তার শফিক সাহেব হইতে পারে তিনি অনেক দিকে অনেক তার দুর্বলতা আছে, খারাপ দিক আছে, কিন্তু এই কাজটা ডাক্তার শফিক সাহেব করবে এতটুকু বুঝ আপনার মাথায় থাকা দরকার। কালকে জনাব তারেক রহমানের আইডি হ্যাক হতে পারে, পরশু আরেকজনের আইডি হ্যাক হতে পারে। ডেভিল ইনুসের তথাকথিত নির্বাচনের বাকি 12 দিন, ঠিক এমন সময় শোনা যাচ্ছে না 12 তারিখে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, নির্বাচন হবে আগামী জুন মাসের 30 তারিখে। দেখেন 12 দিন আগে এমন সময়, আমি যদিও সেই 2025 সালের মার্চ মাস থেকে ফেব্রুয়ারি শেষ নাগাদ থেকে অনেক ভিডিও আমার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে আছে, সেখানে বলে আসছি তত্ত্বাবধায়ক আপকামিং, আসতেছে তত্ত্বাবধায়ক, ডেভিল ইনুস গোয়িং, এমন অনেক ভিডিও আমি আপনাদের মাঝে দিছি। দেখুন, সরকারি কর্মচারীদের 5 বছরের শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নির্বাচন বন্ধ হতে চলছে, এটা রানিং অন দা ওয়ে আছে। সেই সাথে বিএনপিও দেউলিয়া হওয়ার পথে। ঠিক, বিএনপিও যে এর আগে বেশ কয়েকবার ডেভিল ইনুসের ফাঁদে পা দিয়েছে, কিন্তু যেহেতু তারা বারবার দিয়েছে, সুতরাং তাদেরকে সেটা যে তারা ভুল করছে না, তারা ভুল করে নাই, তারা অপরাধ করছে, তারা ক্রাইম করেছে। এবং এর জন্য দেশ ধ্বংসের জন্য স্বাধীনতা বিরোধীদের সাথে এবং ডেভিল ইনুসকে নীরব সমর্থনের মাধ্যমে তারা যে অপরাধের কাঠগড়ায়ও তাদেরকে দাঁড়াতে হবে। আর এখন শেষ বাঁচা বাঁচতে হলে ডেভিল ইনুসকে বিদায় করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয় তাদেরকেও একমত আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সংবিধান অনুযায়ী ডেভিল ইনুস সম্পূর্ণভাবে অবৈধ, সুতরাং একজন অবৈধ দখলদার সরকারের অধীনে নির্বাচনে যা আসবে, যা কিছু হবে, সবকিছু অবৈধ হিসেবে গণ্য হবে। এটাই তো ল, এটাই তো আইন, এটাই তো নিয়ম, নাকি এর বাইরে তার অন্য কোনো কিছু না। সুতরাং আমরা এতটুকু বলতে পারি, দেখুন যে আন্তর্জাতিক মিডিয়া সহ তারাই বলতেছেন বিভিন্ন গোয়েন্দা সূত্রের মাধ্যমে। এখন গোয়েন্দা কোন গোয়েন্দা সূত্র এত সত্তর বলা যাচ্ছে না, বা বলতে চাইতেছিও না সঙ্গত কারণে, কিন্তু খুব শীঘ্রই বলতে পারেন যে সরকারি কর্মচারীদের 5 বছরের শাস্তি কেন হবে। এই কারণে 5 বছর শাস্তি হবে, সরকারি কর্মচারীরা কখনো কোনো ভোটে কোনো নির্দিষ্ট কোনো প্রতীকে নির্দিষ্ট কোনো বিষয় ভোট দিতে হবে, সরকারি টাকা খরচা করে তারা এটা করতে পারে না। এরই মধ্যে গণভোটের জন্য হ্যাঁ ভোট দিতে হবে, 124 কোটি টাকা সরকার খরচ করেছে এই প্রচারণা। কেন? এই টাকাটা কি ওদের বাপদাদা, ওদের বাপদাদার জমি বিক্রি করে নেই অর্থ এখানে জমা দেওয়া, নাকি আমার আপনার ট্যাক্সে দেখুন আপনি তো দেবেন না ভোট, তাহলে আপনি না ভোট দিলে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় যে 124 কোটি টাকা খরচ করলো আমার আপনার ট্যাক্সের টাকাই তো, আমি তো না ভোট দেবো, তারা হ্যাঁ ভোটের পক্ষে কেন প্রচারণা গুলো? একটি কথিত অন্তর্বর্তী সরকার যার কাজ ছিল নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, তারা মেয়াদের শেষ প্রান্তে এসে এমন সব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে যা পরবর্তী নির্বাচিত সরকার চাইলে ফিরিয়েও আনতে পারবে না। বন্দরের মতো কৌশলগত সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সেই প্রবণতার সবচেয়ে নগ্ন উদাহরণ। এখানে শুধু সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা প্রশ্নবিদ্ধ। কোনো উন্মুক্ত দরপত্র নেই, কোনো প্রতিযোগিতামূলক বিডিং নেই, কোনো সংসদীয় বা জন আলোচনা নেই। রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদের ক্ষেত্রে যে ন্যূনতম স্বচ্ছতা থাকা উচিত তার ধারের কাছে ওই প্রক্রিয়া যায়নি। আরো উদ্বেগজনক হলো যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, বন্দর কর্মচারী, সংশ্লিষ্ট পেশাজীবী, তাদের মুখ বন্ধ করার প্রশাসনিক তৎপরতা, অফিস আদেশ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, চাকরি বিধিমালার ভয় দেখানো, এসবের লক্ষ্য কিন্তু স্পষ্ট। বিতর্ক দমন করা, আলোচনা বন্ধ করা আর সময়ের আগে চুক্তি চূড়ান্ত করা। এটি একটি সুপরিচিত কৌশল, সিদ্ধান্ত আগে, সম্মতি পরে, আর বিরোধিতা করলে শাস্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে এই প্রশ্নটি প্রকট হয়ে উঠছে যে কথিত সংস্কার এবং পরিবর্তনের স্লোগান তুলে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আদতে কাদের স্বার্থ রক্ষা করছে। 2024 সালের আগস্টে যে নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে বা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেন, তার পেছনে চালিকা শক্তি এবং তাদের গোপন এজেন্ডাগুলো এখন দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করেছে। ক্ষমতার শুরুতেই যে আশঙ্কা করেছিলাম আমরা, এই সরকার কোনো জনকল্যাণমুখী বা সার্বভৌমত্ব রক্ষার সরকার নয়, বরং পশ্চিমা প্রভুদের সন্তুষ্টির মাধ্যমে জাতীয় সম্পদ বিকিয়ে দেওয়ার এক পুতুল সরকার, তা আজ চট্টগ্রাম বন্দর সহ রাষ্ট্রের বিভিন্ন স্পর্শকাতর খাতে তাদের আগ্রাসী সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। দৃশ্যত তারা বলছে 12 তারিখ একটি নির্বাচন হবে এবং এই সরকারের আয়ুষ্কাল নিশ্চিতভাবে ফুরিয়ে আসার কথা, কিন্তু ঠিক এই শেষ মুহূর্তে এসে তারা এমন সব ভয়াবহ খেলায় মেতেছে যা আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব সবকিছুকে পঙ্গু করে দেবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের গোপন তৎপরতা এবং তড়িঘড়ি সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর, আপনারা তো দেখলেন, এইখানে
নাহিদ ইসলামের বিষয়ে অনেক কথা হচ্ছে, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে। নাহিদ ইসলাম যে তারেক রহমানকে নিয়ে কথা বলেন এটা নিয়ে কথা হয়, এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা নির্বাচনী জনসভায় অনেক বক্তব্য দেখানো হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।